এক বছরেও চালু হয়নি খুলনা মোংলা পণ্যবাহী ট্রেন, হতাশ ব্যবসায়ীরা, সমস্যায় জর্জরিত জাহাজ নির্মাণ শিল্পও। রাজনৈতিক পট পরিবর্তনে পলাতক নৌযান মালিকরা। ফোরসেলের গেঁড়া কলে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা মুনাফা দূরের কথা হারাচ্ছেন পুঁজিও। মার্জিন ঋণ সুবিধা তুলে নেয়ার দাবি, শিগগিরই সিদ্ধান্ত। এবং হোয়াইট হাউসে বাইডেন ট্রাম্প বৈঠক, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি মার্কিন প্রেসিডেন্টের। বৈশ্বিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হওয়ার আশা দুই নেতার। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। অভ্যুত্থানে আহতদের দাবির মুখে গভীর রাতে পঙ্গু হাসপাতালের সামনে ছুটে এলেন 4 উপদেষ্টা। সুচিকিৎসা না দিতে পারায় দুঃখ প্রকাশ করে দিলেন রূপরেখা বাস্তবায়নের আশ্বাস। পরে সড়ক ছেড়ে হাসপাতালে ফেরেন আন্দোলনকারীরা। দাবির বিষয়ে আজ সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে হবে বৈঠক। ট্রিটমেন্ট হবে সবার, আমাদের কিছু হচ্ছে না, আমরা কিছু পাচ্ছি না। এখানে উপদেষ্টারা আসুক, এসে আমাদের কথা শুনুক। সবার কিছু দাবি আছে, আমরা তাদের কাছে এই দাবিগুলো তুলে ধরব। এখন পর্যন্ত যারা টাকা পায়নি তাদেরকে আগামী 3 কার্য দিবসের মধ্যে তাদের কাছে টাকা চলে যাবে, এবং যাদের চিকিৎসার প্রবলেম আছে আমরা আগামী 2 দিনের মধ্যে সরকারের যারা চিকিৎসা রিলেটেড এই সব নিয়ে কাজ করতেছে তাদেরকে নিয়ে আমরা নিটর এবং এনআইও হসপিটাল ভিজিট করব। আপনাদের সবকিছু করার জন্য বিদেশে চিকিৎসা, তারপরে হচ্ছে যারা আহত হয়েছে তাদের অর্থ সহায়তা, কর্মসংস্থান, যারা শহীদ হয়েছে তাদের পরিবারের যে করে দেওয়া হয়েছে। আমরা মানছি ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। গভর্নমেন্টের দপ্তর থেকে যারা শহীদ আহতদের অর্থ এবং পুনর্বাসন, অর্থদান এবং পুনর্বাসনে আছেন, সবাই মিলে আমরা বসবো, আপনাদের কথা শুনবো। খুলনা মোংলা রেলপথে পণ্যবাহী ট্রেন চলা শুরু হয়নি 1 বছরেও। বিপুল অঙ্কের টাকা খরচ করে তৈরি এই রেলপথ দিয়ে মোংলা বন্দরে আমদানি করা পণ্য দেশের বিভিন্ন প্রান্তে কম খরচে পরিবহনের সুযোগ না মেলায় হতাশ ব্যবসায়ীরাও। যদিও রেল কর্তৃপক্ষ বলছে প্রস্তুতি শেষ পর্যায়ে, দ্রুত বিভিন্ন রুটে মোংলা থেকে পণ্য পরিবহন ট্রেন চালু হবে। আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল হালিম। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পণ্য পরিবহন সহজ ও মোংলা বন্দরকে আরও গতিশীল করতে 2010 সালে খুলনা মোংলা রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 4 দফায় মেয়াদ বাড়িয়ে এই রেলপথ নির্মাণ কাজ শেষ হয় 2023 সালে। 91 কিলোমিটার এই রেলপথে 9টি প্ল্যাটফর্ম, রূপসা নদীর উপর 5.13 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতু সহ 107টি ছোট সেতু ও 9টি আন্ডারপাস রয়েছে। তবে বিপুল অর্থ বিনিয়োগে গড়ে তোলা এই রেলপথ উদ্বোধনের পর চলতি বছর মাঝামাঝি থেকে একটিমাত্র যাত্রীবাহী ট্রেন বেনাপোল থেকে মোংলায় যাতায়াত করে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরেও 1 বছরেও চালু হয়নি এ পথে পণ্যবাহী ট্রেন। সবাইকে একই টেবিলে বসে, একই ছাতার নিচে বসে এটাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এইভাবে করব, এবং তাতে হয়তো কাউকে সাবসিডাইজ প্রাইসও দিতে হতে পারে। সেই ক্ষেত্রে এটা ভাইবেল করা সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি। লোকোমোটিভ সংগ্রহ করা, পাশাপাশি কন্টেনার ক্যারেজ এবং নর্মাল মালবাহী ক্যারেজগুলোকে সংগ্রহ করা, এটা যত বেশি করতে পারবো আমাদের এই লক্ষ্য অর্জনটা তত সহজ হবে। রেলওয়ে সূত্র বলছে কোচ, ইঞ্জিন আর লোকবল সংকটে নতুন রেলপথে পণ্যবাহী ট্রেন চালু হচ্ছে না। যদিও প্রকল্প সংশ্লিষ্টদের দাবি প্রস্তুতি শেষ পর্যায়ে, দ্রুতই এ পথে চলবে পণ্যবাহী ট্রেন। খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই বিষয়ে ফলাফল পাবো একাধিক ট্রেন চলার ব্যাপারে। বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এ রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে 2 বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। 2461 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই রেলপথে এখনও পণ্যবাহী রেল চলাচল শুরু না হওয়ায় অর্জিত হচ্ছে না প্রকল্পের মূল উদ্দেশ্য। তাই এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে দ্রুত এ পথে পণ্যবাহী রেল চালানোর দাবি সংশ্লিষ্ট সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ব্যবসায়িক মদ্দাসহ নানা কারণে খুলনায় জাহাজ নির্মাণ ও সংস্কার শিল্পে অনেকটাই ভাটা পড়েছে। কাজ না থাকায় আর্থিক ক্ষতির মুখে ডকইয়ার্ড শিল্পের সঙ্গে জড়িত প্রায় 2000 শ্রমিক কর্মচারী। রাজনৈতিক পট পরিবর্তনে গা ঢাকা দিয়েছেন নৌযান মালিকদের বড় একটি অংশ।
সেই সঙ্গে চোরের উপদ্রব, চাঁদাবাজি ও লোডশেডিংয়ে ভোগান্তিতে ডকইয়ার্ড মালিকরা। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। সাব্বির শিকদার দীর্ঘ 10 বছর ধরে নৌযান মেরামত শিল্পের সঙ্গে যুক্ত। তবে দীর্ঘ এ কর্মযাত্রায় বর্তমান সময়টাকে ক্রান্তিকাল হিসেবে দেখছেন তিনি। নিয়মিত কাজ নেই, তবু জীবিকার তাগিদে আঁকড়ে আছেন পেশা। সংসার, আমার ফ্যামিলি আমার মাথার উপরে, ঠিক আছে, যার কারণে আমি এখান থেকে বেরও হইতে পারতেছি না। শুধু সাব্বির নন, নিয়মিত কাজ না পেয়ে অনেকেই এ শিল্প থেকে হারিয়ে গেছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ব্যবসায়িক মন্দাসহ নানা কারণে খুলনায় নৌযান মেরামত শিল্পে ধস নেমেছে। আর্থিক ক্ষতির মুখে ডকইয়ার্ড শিল্পের সঙ্গে জড়িত 2000-এর বেশি শ্রমিক কর্মচারী। 4 মাস পর একটা ট্রিপ হয়, এখন কি এখানে কি আমি স্টাফ স্যালারি দেবো, না জাহাজ মেরামত করার জন্য যে একটা খরচা আছে সেই খরচাটা আমি জমাবো, যার জন্য মালিকরাই জাহাজগুলো সব বিক্রি করে দিচ্ছে। 3 ভাগের 2 ভাগই নাই, আমরা যারা আছি তাও সপ্তাহে 2 দিন 3 দিন কাজ হয়। আমাদের এতে সংসার চালানো খুবই কষ্ট হয়েছে। আমরাও দেখা গেছে এক পর্যায়ে অন্য কাজে ঢুকে যাবো। অনেকে কাজ আমাকে সাথেই করতো, অনেকে রিক্সা চালায়, অনেকে ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালায়। শ্রমিকদেরও সংকট দেখা দিছে, সো এই কারণে মনে করেন যে ডকইয়ার্ডের অবস্থা ধরতে গেলে এক প্রকার খারাপ। রূপসা নদীর পার ঘেঁষে গড়ে ওঠা এসব ডকইয়ার্ডে জাহাজ, লঞ্চ, কার্গো, স্টিমার সহ বিভিন্ন নৌযান নির্মাণ, মেরামত ও আধুনিকায়ন করা হয়। বর্তমানে মোংলা বন্দরে সার ও কয়লার আমদানি কমে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনে নৌযান মালিকদের অনেকেই গা ঢাকা দেওয়ায় নৌপথে পণ্য পরিবহন কমেছে। সেই সঙ্গে চোরের উপদ্রব, চাঁদাবাজি ও লোডশেডিংয়ের ভোগান্তিতে ডকইয়ার্ড মালিকরা। পরিস্থিতি অনুকূলে আনতে সবার সমন্বয় ও সরকারের সহযোগিতা চান মালিক সমিতির নেতারা। নতুন তৈরি হচ্ছে না, সব জাহাজ আস্তে আস্তে যেগুলো মানে একটু দুর্বল হয়ে গেছে যেসব জাহাজ, সেসব জাহাজের মালিকরা রিপেয়ার না করে জাহাজ কাটিয়ে বিক্রি করে দিচ্ছে। দ্রব্যমূল্যের দাম এত বেশি, নতুন করে জাহাজ যে তৈরি করবে, মানুষে কাজকর্ম করাবে, এটা হিমশিম খেয়ে যাচ্ছে মালিকরা। জাহাজ কাটে কাটে মানুষ প্লেট রেখে চলে যাচ্ছে, তাও প্লেটও বিক্রি হচ্ছে না, মানে মিলওয়ালারা প্লেটও নিচ্ছে না লোডশেডিং এর কারণে। সরকার আমাদের ব্যাপারে যদি একটু সহানুভূতিশীল হয় তাহলে তো আমাদের এই শিল্পটা বেঁচে থাকবে এবং কমপক্ষে 2-2.5 হাজার শ্রমিকের যে কর্মসংস্থানের ব্যবস্থাটা টিকে থাকবে। খুলনায় প্রায় 40টি ডকইয়ার্ড রয়েছে। এক সময়ের কর্মচাঞ্চল্যে ব্যস্ত থাকা এই ডকইয়ার্ডগুলো এখন অনেকটাই শান্ত। তবে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি ও ব্যবসায়িক পরিস্থিতির উন্নতি হলে ডকইয়ার্ডগুলোতে আবারও প্রাণ ফিরবে, এমনটাই স্বপ্ন বুনছেন এই কাজের সঙ্গে নিয়োজিতরা। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। দফায় দফায় খাবার, মুরগির বাচ্চা, ভ্যাকসিন সহ ওষুধের দাম বাড়ায় আর্থিক ক্ষতির মুখে খুলনা অঞ্চলের পোল্ট্রি শিল্প। ব্যাংক, এনজিও, সমিতি থেকে ঋণ নিয়েও ঘুরে দাঁড়াতে পারছেন না খামারিরা। একের পর এক লোকসানে গত 1 বছরেই বন্ধ হয়ে গেছে 6 শতাধিক মুরগির খামার। এই অবস্থায় শিল্পটিকে টিকিয়ে রাখতে কৃষি খাতের মতো ভর্তুকির দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। 6 মাস আগেও মুরগিতে পরিপূর্ণ থাকা খুলনার বটিয়াঘাটা উপজেলার এই খামারটি এখন খালি পড়ে রয়েছে। শুধু এই খামারটি নয়, পুরো জেলায় ছোট বড় 6 শতাধিক মুরগির খামার বন্ধ হয়ে গেছে গত 1 বছরের মধ্যে। আর গত 5 বছরে পুরো বিভাগে প্রায় 10,000 মুরগির খামার বন্ধ হয়েছে, যার মধ্যে শুধু চুয়াডাঙ্গায় বন্ধ হয়েছে 7,000 খামার। খামারিদের দাবি, দফায় দফায় মুরগির খাবার, বাচ্চা, ভ্যাকসিনের দাম বৃদ্ধিতে প্রতিনিয়ত উৎপাদন খরচ বাড়ছে। সেই সঙ্গে অতিরিক্ত তাপ, বন্যাসহ নানা প্রাকৃতিক কারণে মুরগির মৃত্যু ঘটছে। দিন শেষে লাভ তো দূরে থাক, উঠছে না উৎপাদন খরচই। খাদ্যের যে দাম, লেবারের যে দাম, তারপরে কর্মচারীর যে মূল্য, এ দিতে গেলে আমাদের এতে বর্তমানে ব্যবসা করতে গেলে অনেক হিমশিম খাওয়ার প্রয়োজন। খাবার এবং ওষুধের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় না, এই জন্য আমরা খুবই ক্ষতিগ্রস্ত। ডিমের দাম কমায়, ডিমের দাম কমা, কিন্তু খাদ্যের দাম কমালে তো আমরা পারি যাই, কিন্তু খাদ্যের দাম তো কমায় না। এদিকে পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে কৃষি খাতের মতো ভর্তুকি, মধ্যস্বত্বভোগী এড়াতে আলাদা মার্কেটের দাবি করে আসছেন ব্যবসায়ী নেতারা। খাদ্য খাবারে কিন্তু ভর্তুকি দেবেন, সরকার ডিজেলে দিচ্ছে, কৃষি ডিজেল সারে, তাহলে আমরা খাদ্য বাচ্চা কেন পাবো না? গবাদি পশু এবং হাঁস মুরগির খাদ্যে ভর্তুকি দেওয়া হোক, এ বিষয়ে আমরা সবসময় লিখছি এবং আশা করছি একটা পদক্ষেপ খুব শীঘ্রই আসবে। খুলনা বিভাগের 10 জেলায় নিবন্ধিত ছোট বড় পোল্ট্রি খামার চালু রয়েছে প্রায় 37,000। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ,
খুলনা। শীত না আসতেই যশোরের প্রত্যন্ত এলাকায় খেজুরের রস ও গুড় সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তাদের দাবি, গাছের সংখ্যা কম হওয়ায় অধিকাংশ খেজুর গাছ থেকে রস আহরণ করা সম্ভব হবে না। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্যে রিপোর্ট। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। যশোর অঞ্চলে শীতের আগমনী বার্তায় প্রস্তুত গাছিরা। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথার সোনালী অংশ বের করেন তারা। এর ৮ থেকে ১৪ দিন পর বাঁশের নল স্থাপন করা হয়। তার সপ্তাহখানেক পর শুরু হয় সুস্বাদু খেজুর রস সংগ্রহের কাজ। তবে গাছের সংখ্যা কম হওয়ায় বেশিরভাগ খেজুর গাছ থেকে রস আহরণ করা সম্ভব হবে না। বর্তমান প্রজন্ম কৃষিকাজে আগ্রহী না হওয়ায় এমন সংকট বলছেন গাছিরা। আমরা ৩ জন গাছে মিলে ১০০০ খানিক গাছ হয়তো কাটতে পারি। গাছই পাওয়া যায় না, অর্ধেক গাছই পুড়িয়ে থাকে। ১৫ দিন পরে এই গাছের রস বেরোবে, তারপরে পাটালি বানাবো, বাজারে বেচবো। কৃষি বিভাগ বলছে প্রতি বছর প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন গাছই তৈরি করা হয়। গত কয়েক বছর ধরে প্রায় ৪০০ জনকে গাছিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে নিরাপদ উপায়ে গুড় এবং রস সংগ্রহ করা যায়। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে ১৭,২৩,৪৮০টি খেজুর গাছ রয়েছে। সময় সংবাদ, যশোর। কারো ঋণ ২ লাখ, কারো বা ২ কোটি টাকা। শেয়ার বাজারে বড় পতনের জেরে আবার ফোর্স সেল বা বাধ্যতামূলক বিক্রি করে সমন্বয় করা হচ্ছে সেই ঋণ। এতে মুনাফা তো দূরের কথা, পুঁজিও হারাচ্ছেন লাখ লাখ বিনিয়োগকারীরা। একদিকে ঋণের ভার, অন্যদিকে চক্রবৃদ্ধি সুদের চাপ। এভাবে মার্জিন ঋণের ফাঁদে দেউলিয়া হয়েছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, যাচাই বাছাই ছাড়া দেদারসে ঋণের অর্থলগ্নি কাল হয়েছে বিনিয়োগকারীদের। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। কারো স্বল্প সময়ে বেশি মুনাফার লোভ, কেউ বা আবার অতি উৎসাহে ৭-৫ না ভেবেই নিয়েছেন মার্জিন ঋণ। সম্প্রতি সূচকের পতনে ভুক্তভোগী এরা সবাই। ফোর্সেলের গ্যারাকলে অনেকেই হারিয়েছেন নিজের ইকুইটি, বিক্রি করতে বাধ্য হয়েছেন ভালো ভালো কোম্পানির শেয়ার। সব হারিয়েও যেন রক্ষা নেই, চক্রবৃদ্ধি সুদে দেনা শোধ করতে হচ্ছে বিনিয়োগকারীদের। ১,২৫,০০,০০০ টাকা বাড়ি বিক্রি করে সে ঢুকাইছে, তার শেয়ার সেল করে দিছে, এখন তার ১৬০০ টাকা আছে। যারা মার্জিন লোন নিয়ে ব্যবসা করেছে তারা তো একেবারে জিরো হয়ে গেছে। এখন ১,০০০% বাড়লেও তাদের কোনো লাভ হবে না। ধাক্কা খেয়ে বাজার থেকে মার্জিন ঋণের সুবিধা একেবারে তুলে নেয়ার দাবি বিনিয়োগকারীদের। নিজস্ব পুঁজি তো চলেই গেছে এবং আরও তারা ঋণ হয়ে গেছে। তা আমার মতে এই মার্জিন ঋণটা না থাকলে পারে মার্কেটটা স্বাভাবিক অবস্থায় চলবে। এই বিষয়গুলো যখন আমি বুঝতে পারলাম যে আস্তে আস্তে অনেক ইন্টারেস্ট আসছে, ইকুইটি আমার কমে আসছে, তখন আমি মার্জিন ঋণ থেকে সরে আসলাম। বাজার যতই খারাপ যাক, বিনিয়োগকারীর ইকুইটি কোনোভাবে শূন্যে নামার কথা না। অথচ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর তথ্য বলছে, মার্জিন ঋণের খপ্পরে এবছর জুন পর্যন্ত নেগেটিভ ইকুইটি প্রায় ৬,৫০০ কোটি টাকা। BSEC জানিয়েছে, মার্জিন ঋণ নিয়ে কাজ করছে টাস্কফোর্স। গঠিত হবে ফোকাস গ্রুপ, সিদ্ধান্ত আসবে শিগগিরই। ফাইনালি যে আমাদেরকে রিপোর্টটা দিবে এই সংক্রান্ত মার্জিন ঋণ সংক্রান্ত, সেই অনুযায়ী কমিশন পরবর্তীতে এখানে পরিবর্তন আনবে এবং সেখানে তারা যদি মনে করে মার্জিন ঋণ থাকা উচিত সীমিত আকারে, তাহলে সীমিত আকারে থাকবে। তারা যদি মনে করে যে মার্জিন ঋণ থাকাই উচিত না, সেক্ষেত্রে তাদের সুপারিশের ভিত্তিতে কমিশন পরবর্তী করণীয় নির্ধারণ করবে। বাজার ও পোর্টফোলিওর অবস্থা বুঝে বিনিয়োগকারীদের ঋণ নেওয়ার আহ্বান কমিশনের। মার্জিন যারা নিবে তাদের যেসব বিনিয়োগকারীর আর্থিক সক্ষমতা অনেক ভালো এবং যাদের রিস্ক প্রোফাইল অনেক স্ট্রং, যারা রিস্ক নেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তাদেরই নেওয়া উচিত। সকল ধরনের বিনিয়োগকারীর জন্য মার্জিন ঋণটা এটা নেওয়া উচিত না। ঋণদাতারা বলছেন, বাজার যতই টালমাটাল হোক, সাধারণ বিনিয়োগকারীদের দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই। বিপদে পড়বেন মার্জিন ঋণ গ্রহীতারা। মার্কেট যদি ফল করে, সেক্ষেত্রে তার এই যে অতি উৎসাহ হয়ে যে সে মার্জিন লোনটা ইউজ করলো, সেক্ষেত্রে সে নাও পেতে পারে। প্রতিষ্ঠান তো আর লস দিবে না, সেক্ষেত্রে আপনার তখন ফোর্সেল হয়ে যাচ্ছে। বিও অ্যাকাউন্টে ৩০% পুঁজি হাতে রেখে বিনিয়োগের পরামর্শ নিয়ন্ত্রক সংস্থার। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই নেতার মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়।
এ সময় বৈশ্বিক পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন দুই নেতা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত সাক্ষাৎ করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নবনির্বাচিত প্রেসিডেন্টকে বিদায়ী প্রেসিডেন্টের আমন্ত্রণ এবং উভয়ের বৈঠক যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ঐতিহ্য। সেই নিয়ম মেনেই জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎ। জানা গেছে হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকের আলোচনার বিষয় সম্পর্কে কোনো তথ্য জানা না গেলেও বিভিন্ন গণমাধ্যম বলছে ক্ষমতা হস্তান্তর সহ যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় প্রাধান্য পেয়েছে। বৈঠক শেষে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প। এ সময় ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য বাইডেনের প্রশংসা করেন ট্রাম্প। বলেন, বর্তমান সময়ে কঠিন হয়ে পড়েছে রাজনীতি। বিভিন্ন কারণে পুরো বৈশ্বিক পরিস্থিতি ভালো না হলেও এখন থেকে সবকিছু ঠিক হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। বাইডেনের সঙ্গে সাক্ষাতের আগে নিয়ম অনুযায়ী ওয়াশিংটনে নিজ দল রিপাবলিকান পার্টির আইন প্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। নিজ দলের সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে ঐতিহাসিক জয়ের জন্য ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। বলেন, সব উপায়েই 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যেই জয় পেয়েছে রিপাবলিকান পার্টি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেশের ফুটবলের খবর। জানুয়ারিতে জিয়ানি ইনফান্টিনোর বাংলাদেশ সফর উপলক্ষে বাফুফেকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ফিফা। সে মোতাবেক ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে ফুটবল ফেডারেশন। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে দারুণ কিছু আয়োজনের চেষ্টা বাফুফের। ফিফা সভাপতির আগমনে ডেভেলপমেন্ট খাতে উল্লেখযোগ্য অর্জনের পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ হয় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। এ সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনুসের আমন্ত্রণ রক্ষা করতে দ্বিতীয়বার ভাবেননি জিয়ান্নি ইনফান্তিনো। সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন বাংলাদেশে আসার বিষয়ে তার সম্মতি। এরই মধ্যে ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অফিসিয়াল চিঠি দিয়ে বিষয়টা করেছে পাকাপাকি। বসে নেই বাফুফেও। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিচ্ছে দারুণ কিছু করার। ফিফা অফিস থেকে অলরেডি আজকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে বিএফএফ এর সাথে, যে এই ধরনের একটা ইনভিটেশন পেয়েছে তারা, অ্যান্ড হাউ টু রোল ইট আউট সব কিছু নিয়ে আলাপ হবে। খুব শীঘ্রই আপনারা আমাদের তরফ থেকে অ্যানাউন্সমেন্ট পাবেন। মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর, ফিফা এবং বিএফএফ সকলে মিলিয়ে আলোচনা করবে ডেফিনেটলি। বাংলাদেশের ফুটবলের ডেভেলপমেন্ট খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফিফা। বিভিন্ন প্রজেক্টের আওতায় ফান্ড পায় ফেডারেশন। এবার ফিফা সভাপতির সফর উপলক্ষে সে বিষয়ে আরও জোর দেওয়ার পরিকল্পনা করছে বাফুফে। ডেভেলপমেন্ট খাতে উল্লেখযোগ্য অর্জনের জন্য নেওয়া হবে বিশেষ কিছু পদক্ষেপ। ব্যাপক আমরা একটা কর্মসূচি নিচ্ছি এবং ওনার আগমনটা আপনারা দেখবেন ফুটবলের জন্য অনেক উল্লেখযোগ্য কিছু ওই সময় আমরা অ্যাচিভ করব। ফিফা তো আমাদের ডেভেলপমেন্টের সাপোর্ট করে যাচ্ছে এবং ভবিষ্যতে করবে। তো আমরা সেটার জন্য উই আর টেকিং আওয়ার প্ল্যানস, উইল প্লেস তার সাথে বসে আমরা এগুলো, আই হোপ দ্যাট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফিফার সাহায্য সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। এর আগে 2019 সালে একদিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ফিফা সভাপতি। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এবং 1 বছরেও চালু হয়নি খুলনা মোংলা পণ্যবাহী ট্রেন। হতাশ ব্যবসায়ীরা। সমস্যায় জর্জরিত জাহাজ নির্মাণ শিল্প। রাজনৈতিক পট পরিবর্তনে পলাতক নৌযান মালিকরা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।